ওটা আমাদের দেশের জন্য, আমাদের স্টেটের জন্য, রাজ্যের জন্য, তাই জন্য আমাদের কোনো অভিষেক ব্যানার্জি তিনি তো বলেই রেখেছেন যে এসআইআর হোক, গোটা দেশ জুড়ে লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, সবাই পদত্যাগ করুক, আবার ভোট হোক, শুরু থেকে শুরু হোক। দেখুন, একজন লোক বললে তো হয় না। উনি পয়সা কে দেবে ইলেকশন করাবার? আপনার কাছে একটা গভর্নমেন্ট আছে, আপনার একটা গভর্নমেন্ট আছে, আপনি নেক্সট গভর্নমেন্ট আপনি এটা অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে ওর মধ্যে করুন, আপনি নিজের এসআইআর করুন, আপনি বলুন আমার বাড়ি থেকে স্টার্ট হোক, আমার বাবা মাকে, আমার রিলেটিভকে, আমার আত্মীয়কে, আমার বাচ্চাকে, আমার বউকে, ওকে অভিষেক ব্যানার্জি সাহেবকে বলতে হবে এটা আমার যদি আনফাস্ট, আমার বাঙালি ফার্স্ট, আমরা বলবো, আমরা যা বলবো নেক্সট ডে পুরো রাষ্ট্র দেখবে, বলো ইয়েস আমি জাতীয়বাদী। কিন্তু আমি বলবো আমি করব। তো এবারে নতুন নয়, এটা তো আগেও হয়েছে, বারবার হয়, ভোটার তালিকার সংশোধন তো বারবারে হয়। এবার সংখ্যাটায় এত সমস্যা কেন? কারণ 2025-এ এত সমস্যা কেন? সেই কোট আনকোট ভোট ব্যাংক, মানে এই যে সংখ্যালঘু ভোট ব্যাংক, প্রায় 40% কাছাকাছি শেষ আদমশুমারির, এদিক ওদিক করে সংখ্যাটা দাঁড়ায়, শেষ আদমশুমারি অনুযায়ী যদি আমি বলি 40%-এর কাছাকাছি, প্রায় 37% মতো বোধহয় এই সংখ্যালঘু ভোট ব্যাংকটা রয়েছে। এই যে কোট আনকোট ভোট ব্যাংক, তাদের ওপর চাপ পড়বে বলেই কি এত সমস্যা, এত আপত্তি? না, উনি শুধু মাইনরিটি নয়, সবার উপরে এটা চাপ পড়বে। আপনি যারা বিহারে যাদের নম্বর কেটেছে, কত লক্ষ লোক কেটেছে, ওরা সব কি মাইনরিটি আছে নাকি? না, এরকম হয় না। আমরা এখন একটা ইয়াং ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের একটা চেঞ্জ করা দরকার। আমি একটা ডিসকাশনে আপনি বলতে পারেন কি, যদি একটা গ্রিন বই নিয়ে আপনি আমেরিকা গিয়ে এরকম মানে কারচুপি করতে পারবেন না, বিকজ ওখানে সব কিছু লেড আউট আছে। আমরা আস্তে আস্তে ইভলভ করেছি, রাইট? আস্তে আস্তে ইভলভ করেছি, এটা ইভলভ হয়েছে কি আমাদের সিটিজেন রাইট উই মাস্ট নো। এটা ইংল্যান্ডে কি লোককে পাঠায়নি, যারা ওখানে ঢুকেছিল ওদেরকে তাড়ায়নি? প্রত্যেকটা ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রি নিজের এতগুলো সুন্দরভাবে ফোর্টিফাইড করে, আপনি সিঙ্গাপুরে যান না, আপনি যে কোনো জায়গায় যান, আপনি হংকংয়ে যান, অন্য জায়গায় যান, যেখানে এত সুন্দরভাবে ডিজিটাইজ করা হয়েছে যে আপনি ওখানে এন্ট্রি পাবেন না, আপনি কিছু করতে পারবেন না। আমাদের কান্ট্রিতে আস্তে আস্তে হচ্ছে। আর এই যে অনুপ্রবেশকারী, যেটা আমাদের বর্ডার দিকে আমাদের প্রধানমন্ত্রী বলছেন, আমাদের যে পশ্চিমবঙ্গ আছে, আজকে দরকার আছে আমাদের সবাইকে একদম আজকে 15 আগস্ট 2025-এ আমাদেরকে বলতে হবে, আমার বাড়ি থেকে স্টার্ট করো, এই তিরঙ্গা, সব ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা, সব ঘর এসআইআর, প্রত্যেকটা বাড়িতে এসআইআর হওয়া দরকার। কি আমি আজকে গর্বিত হয়ে বলতে পারবি আমি ভারতীয় আছি, আমার জাতীয়বাদী আছি, আমি করব। নাও এর মধ্যে কি আছে জানেন? আপনি অনেক সুন্দরভাবে আপনি যেরকম কথা বলছেন, এই কথাটা মানতে না গিয়ে ওরা বুঝতে পেরেছে কি একটা ভালো পার্সেন্টেজ অফ দ্য ভোট যেটা আছে বর্ডার এরিয়া, এই যে আমাদের ডিস্ট্রিক্টগুলো, যেটা আপনার কুচবিহার থেকে শুরু হয়, আপনার জলপাইগুড়ি হয়, দিনাজপুর হয়, মালদা হয়, মুর্শিদাবাদ, আর নদিয়া, 24 পরগনা চলে আসছে, এখানে একটা ভোটার পয়েন্ট ওরা আউট হয়ে যাবে, কত লক্ষ লোক আউট হয়ে যাবে। ওই লোক আউট হলে আপনার অনেকগুলো সিট ওর মধ্যে হবে, ইম্প্যাক্ট হবে। কেন যে ওখানকার লোক যারা আছে, আপনি তো একজন দুজনের কথা শুনছেন কি ও আধার কার্ড বানিয়েছে, ওর আছে, ওর ভোটার লিস্টে নাম নেই, বিএলও। আপনি তো দেখলেন ইলেকশন কমিশন দুদিন আগেই চিফ সেক্রেটারিকে ডেকে বলেছে কি এটা তোমাকে করতে হবে, সাসপেন্ড করতে হবে, কেন পাসওয়ার্ড দিয়েছে, রাইট? এইটা ওদের একটা পলিটিক্স করার জন্য ওরা এখন একটা এখানে দাঙ্গা লাগিয়ে বিশেষ করে কোন এই যে অশান্তির একটা আশঙ্কা যে করা হচ্ছে স্যার, এটা কোন জায়গাগুলোতে এই ডেমোগ্রাফিটা চেঞ্জ হচ্ছে? আপনি তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় গেছেন, বিভিন্ন ফিল্ডেও অনেকের সঙ্গে কথা বলেছেন, কোন জায়গায় এই ডেমোগ্রাফিটা পরিবর্তন হচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, 24 পরগনা তো বোথ নর্থ এন্ড সাউথ বোথ। আপনি যদি বর্ডার দিকে যান, কোনো কাটাতার নেই, মানুষ আসছে যাচ্ছে, কাটাতার আছে এরকম লুকিয়ে, ওখানে পশুধন হয়ে যাচ্ছে, ওখান থেকে সোনাও আসছে। আপনি যদি জল দিয়ে যান, আপনি দেখবেন কোনো কিছু নেই। মুর্শিদাবাদ সেম, আপনার নদিয়া সেম, আপনি মালদা যান সেম, আপনি দিনাজপুর যান সেম, রাইট? সেম জিনিস কুচবিহার, আমাদের কোনো বর্ডার ডিস্ট্রিক্ট পার নেই। ওর মধ্যে আপনি দেখবেন বর্ডার দিকে আপনি ইলেকশন রেজাল্ট দেখবেন এখন চেঞ্জ হতে আরম্ভ হয়েছে, আর ওই চেঞ্জ আপনি দিনাজপুর সাউথ ওয়ার্ল্ড আপনি দেখবেন এটা হচ্ছে। আপনি মতুয়াদের দেখুন, আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনলাম, কত লোক আপনার সিটিজেনশিপ আপনার অ্যাপ্লাই করেছে? শূন্য। আমরা এনআরসি কথা বললাম, এখানে অনেক জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ওরা বলছে না এনআরসি করতে দেবো না। কেন বাবা? তুমি জাতীয়বাদী নয়? তোমার ছেলে মেয়েদেরকে, নেক্সট ছেলে মেয়েদেরকে তুমি চাকরি চাও না? তুমি ডিসক্রিমিনেট কেন করছো? একটা ধর্ম বিশেষ লোক, ওরা এনআরসি চায় না, ওরা সিআইএ চায় না, ওরা এসআইআর চায় না, আর ওরা বলছে না আমরা সবাই কিছু করতে দেবো, বিকজ আমরা একটা পলিটিক্যাল পার্টিকে আমরা জানি পুলিশের সংরক্ষণ নিয়ে মাফিয়ার একটা গ্যাং অফ পিপল, দোজ হু আর অপারেটিং, যারা এই বর্ডার দিকে বলছে এটা আমি হতে দেবো না, আমি দাঙ্গা করব। তাহলে এবার যারা ওই পার্ট থেকে, এই যে কাটাতার থেকে
গোলে এদেশে এসেছেন, তাহলে তাদেরকে তো এবার পালাতে হবে, তাদেরকে এবারে ফিরতে হবে, এটা একদম নির্দিষ্ট। কিন্তু আমি শুরুতে যে প্রশ্নটা আপনার কাছে করেছিলাম যে আমেরিকা ঠিক যে স্টাইলে প্লেন ভর্তি করে এখানে প্লেন নামিয়ে দিয়ে ভারতীয়দের রেখে চলে গেছে, ভারত কি সেটা করতে পারবে? একটা প্লেন কি তাহলে ঢাকায় গিয়ে নামবে তাদেরকে বোঝাই করে নিয়ে গিয়ে? এই সওয়ালটা আপনি যদি 1 বছর আগে করতেন আমার সঙ্গে, আমি বলতাম না, ইট ইজ নট পসিবল। নাও ইট ইজ পসিবল। আমরা তো অপারেশন সিন্দুরে একটা গভর্নমেন্টের উইল পাওয়া থাকা দরকার। অপারেশন সিন্দুরে আমরা কোনোদিন ভাবতে পারিনি কি মুরিদকেন ভাওয়ালপুর গিয়ে 100 থেকে 300 কিলোমিটার দূরে গিয়ে ওদের নিউক্লিয়ার বোমা টামা মেরে সব শেষ করে দেবে। এটা পলিটিক্যাল উইল বলি আমরা, ন্যাশনাল উইল বলি আমরা, রাষ্ট্রের যেটা উইল পাওয়ার আছে কি আমি করব। এখন প্রধানমন্ত্রী যখন আমাদের রেড ফোর্ট দিয়ে কথা বলছেন কি আমি এটা করব, মানে করব, এর মধ্যে কারো বাবা ক্ষমতা নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছে, আমাদের রাষ্ট্রীয় একটা নীতি হয়ে গেছে। তার মানে কি হলো, এই যে বর্ডার এলাকা যেটা আছে এটা পশ্চিমবঙ্গ নিয়ে আপনার আসাম নিয়ে, কিন্তু আপনি বলছেন যে 1 বছর আগে হলে এটা না হতো, কিন্তু আজকে আপনি বলছেন এটা সম্ভব। কিন্তু এই স্ট্যাম্পটা মারবে কি করে? কারণ আমার প্রশ্নটা এখানে খুব ছোট্ট প্রশ্ন একটা, আমরা যদি আমেরিকা বা অস্ট্রেলিয়াতে গিয়ে থাকতে চাই বা ফার্স্ট অন্যান্য দেশগুলোতে, তাহলে আমাদের গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। কিন্তু আমরা সেটা জাল করতে পারবো না, সেটা করা সম্ভব নয়, কারণ সেটা সংরক্ষিত। কিন্তু এ রাজ্যে যারা আসছে, অনুপ্রবেশ করছে, তারা এখানে বসে বসে একটা চক্র কাজ করছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে কয়েকজনকে অ্যারেস্ট করেছে পুলিশ। তারা আধার কার্ড বানিয়ে ফেলছে, তারা রেশন কার্ড বানিয়ে ফেলছে, তারা ভোটার আই কার্ড বানিয়ে ফেলছে, এমনকি বার্থ সার্টিফিকেট পর্যন্ত বানিয়ে ফেলছে। তাহলে এর মধ্যে থেকে কিভাবে বাছা হবে, কিভাবে সেই সিলটা মারা হবে যে এ অনুপ্রবেশকারী? দেখুন, আমরা কোনোদিন বাংলাদেশকে আমরা কোনো অন্য কান্ট্রি ভাবিনি, ওটা আমাদেরই দেশ ছিল। মানে আমাদের মানে কালচারালি আমরা বরাবর আছি। আমি তো অনেকগুলো ইলিগাল মাইগ্রেন্টসকে দেখলাম, আমরা অনেকগুলো আমি নিজে কোয়েশ্চেন করেছি। একজন লোক যদি ধরা পড়ে ওদেরকে বলা হয় কি এই কেন এসছিস, বলে স্যার আমি পাকিস্তান যাব। আর ওরা ওয়েস্টার্ন জাম্মুতে গিয়ে ধরা পড়ছে, ওখান থেকে বিএসএফ বা কাজ যে ধরেছে ওকে এখানে আনতে হয়, স্কট নিয়ে ওরা বলে যে 4 দিন 5 দিন কাজ করিয়ে বলে বাবা তুই যা ভাই, এই টিকিট নিয়ে ওখানে চলে যা। তো আমাদের যারা এসছে এখানে ওরা খুব মানে লো মিডল ক্লাস, ওদের চাকরি দরকার ছিল। আমার শুধু একটাই কথা আছে বাংলাদেশি ভাই বোনদেরকে কি তুমি যদি আপনি যেরকম বলছেন গ্রিন কার্ড, তুমি একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসো, কাজ করো, কোনো প্রবলেম নেই। কিন্তু একটা চক্র, এত বড় চক্র হয়ে গেছে ওখানে কাজের জন্য, যাদের কাছে পয়সা নিয়ে ওরা বিক্রি করে দিচ্ছে। কি কি বিক্রি করছে না, হিউম্যান অর্গান ট্রাফিকিং ওখানে হচ্ছে, সব কিছু হচ্ছে। ওরা এখানে আনছে কি তোমাকে ওখানে গিয়ে চাকরি দেওয়া হবে। ওরা কোথায় চাকরি আছে, ওদের কাজ, ওরা যারা আছেন ওরা আমাদের বাড়িতে কাজ করছেন, ওদের আমাদের ফ্যাক্টরিতে কাজ করছেন, অনেক জায়গায় অনেক সস্তায়, অনেক আমাদের কৃষিতে এতে কাজ করছেন, অনেক জায়গায় ওরা আমাদের ভাই বোনরা, বাংলাদেশের ভাই বোন। আমাদের একটাই কথা আছে, এটা লিগ্যালাইজ হোক, আমাদের বর্ডারটা বন্ধ হোক, লিগ্যালাইজ হোক। ঠিক আছে, তুমি বাংলাদেশে আছো, কোনো প্রবলেম নেই, তুমি 6 মাসের জন্য আছো, আবার আমরা 6 মাস দেবো, আমার আবার 6 মাস দেবো, তুমি পয়সা রোজগার করে, তো আমাদেরও দরকার আছে, ওরা স্কিল্ডে। কিন্তু এই ডাঙ্কি রুট, এই যে চক্র দিয়ে চলে যারা আসছে, যারা এটা ভুয়া কার্ড, ভুয়া আধার কার্ড এসব করা, ওটাই। নাম্বার 2, আজকে প্রধানমন্ত্রী বলেছেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যারা এই ভুয়া আধার কার্ড বানিয়েছে, ভোটার লিস্ট বানিয়েছে, জন্ম প্রমাণপত্র দিয়েছে, বিশেষ করে যারা পঞ্চায়েত কমিটি মেম্বার, যারা প্রেসিডেন্ট, যারা আমাদের চৌকুতে আছে, ওরা ছাড় পাবে না। প্রথমে ওদেরকে হিট করতে হবে। একটা যদি লোক ধরা পড়ে তাহলে ওই বিএসএফ ইউনিটকে বলতে হবে কি তোমার থাকলে এরা কি করে গেল। এখন যখন একটা ফলস, একটু দেখছেন আপনি একটা ফিল্ম অ্যাক্ট্রেসের পর কতগুলো জবরদস্ত ফলো আপ অ্যাকশন হয়েছে, তো যারা এটা ইস্যু করেছে ওদেরকে জিজ্ঞেস করতে হবে কি এটা কি করে সম্ভব হলো।